ফ্যামিলি, তোমরা কেমন আছো? আজকে আমরা পাহাড় থেকে ফিরছি, যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই শেষ করি। আমি একজন ফ্যামিলি ম্যান হয়ে সবসময় এটাই মনে করি, জীবনে একজন মানুষের ভালো থাকার পেছনে তার ফ্যামিলি বা পরিবারের গুরুত্ব অপরিসীম। আর এই পরিবারকে ও নিজেকে ভালো রাখার জন্যে একে অপরকে সময় দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। আর এই উদ্দেশ্যে বছরে একবার সপরিবারে ঘুরতে বেরিয়ে পড়াই যায়, যেটা আমি সবসময় চেষ্টা করি, কারণ আমার ভালো থাকার পাসওয়ার্ড আমার পরিবার। আর এটা ভাবতে ভাবতেই পাহাড় ভ্রমণের শেষ পর্বটা কিন্তু আমি লিখে ফেলছিলাম। পাহাড় ভ্রমণের শেষ 3টি পর্বে আমি আমার পরিবারের সাথে পাহাড়ের বিশেষ কিছু স্থানের বিবরণ তুলে ধরেছি। এই শেষ পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব পাহাড় থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে মিরিক না দার্জিলিং হয়ে ফেরা ভালো, কোন স্থানের সাইট সিন বেশি ভালো। আজকে অন্তিম দিন, আমরা এই হোটেল ছেড়ে এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে কিছু সাইট সিন করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাব হচ্ছে আমাদের স্টেশনে, এবং ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। তাহলে শেষের যাত্রাটুকু কেমন হয় চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখি। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা রওনা দেব। আমাদের শেষ ডেস্টিনেশনগুলো কমপ্লিট করে আমরা কিন্তু চলে যাব স্টেশনের দিকে। চলো তাহলে আমাদের শেষ যে সাইট সিনগুলো আছে সেগুলোকে আমরা সবাই মিলে কমপ্লিট করে ফেলি। শেষ শব্দটার মধ্যেই অবসাদের সুর লুকিয়ে থাকে, আর সেই সুর আমাদের সকলের কানে পৌঁছাচ্ছিল। আর তার জন্যই বোধহয় মা, বাবা, দিদি ও আমার ছোট্ট ঝিঙ্কুরির চোখে মুখে পাহাড় ছেড়ে যাওয়ার বেদনা ক্রমশই প্রকাশ পাচ্ছিল। সানি ভাইয়ের সঙ্গে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের সাইট সিনগুলো, শেষের সাইট সিনগুলো ভ্রমণ করার জন্য। এখানেও কিন্তু আমি আগে থেকেই জানার চেষ্টা করেছিলাম আমরা কোন কোন স্থানে যাচ্ছি এবং কোন কোন জায়গাগুলো আমরা দেখব। দার্জিলিং থেকে আমরা এগিয়ে চললাম মিরিকের পথে। আমাদের প্রথম গন্তব্য লেপচা জগৎ। আর এই গন্তব্যের দিকে এগোতে এগোতে আমি এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার দুধারে দেখতে পেলাম অসংখ্য হোমস্টে। তোমরা যারা পরবর্তী সময়ে দার্জিলিংয়ে আসবে, তোমরা অবশ্যই চাইলে এই হোমস্টেগুলোতে একবার ট্রাই করে দেখতে পারো। এগুলোর খরচ কিন্তু ম্যালের দার্জিলিংয়ের হোটেলগুলোর থেকে অনেকটাই কম, এবং এখানে কিন্তু তোমরা ওই হোটেলের মতনই সব রকমের ব্যবস্থা পেয়ে যাবে, এবং এখানকার খাওয়াগুলোও কিন্তু খুবই ঘরোয়া। আমাদের ট্যুর আগে থেকেই প্ল্যান করা ছিল, আর আমি যখন দার্জিলিংয়ে প্রায় 5 বছর আগে এসেছিলাম, তখন ফেরার সময় এই দার্জিলিং হয়েই আবার ফিরেছিলাম। আর সেই সময় শুনেছিলাম যে দার্জিলিংয়ের থেকে মিরিকের প্রাকৃতিক দৃশ্য নাকি আরও সুন্দর। ম্যাক্সিমাম ড্রাইভাররাই চান দার্জিলিং হয়ে এনজেপি স্টেশনে ফিরতে, কারণ কিলোমিটার হিসাবে দার্জিলিংয়ের থেকে মিরিক হয়ে এনজেপির দূরত্ব প্রায় 20 কিলোমিটার বেশি। কিন্তু আমাদের ফ্যামিলি ম্যানদের জন্য যেহেতু পাহাড়ে বারবার আসা সম্ভব নয়, তাই আমি বলবো পাহাড়ে গেলে বা পাহাড় থেকে ফিরলে অবশ্যই কিন্তু মিরিক তোমাদের ট্যুর প্ল্যানে রাখতেই হবে। খুব ভালো লাগবে, মনে হবে যেন তোমাদের ঘোরাটা সম্পূর্ণ হলো।
আর এই সকল কথাগুলো চিন্তা করতে করতেই আমরা বিভিন্ন বাড়ির শাড়িগুলোকে পার করে পৌঁছে গেলাম লেপচা জগৎ বাজারে। আর এই লেপচা জগৎ বাজার কিন্তু এই দার্জিলিং এর মধ্যে বা মিরিক অঞ্চলের মধ্যে একটি বিখ্যাত জায়গা। এটা কিন্তু এই অঞ্চলের একটি অত্যন্ত জনবহুল স্থান। এখন যে তোমরা রাস্তার ধারে দুপাশে পাইন গাছগুলো দেখতে পাচ্ছ, পুরোপুরি সাদা ধোঁয়ার মতো মেঘে ঘেরা, সেটাই কিন্তু হচ্ছে বিখ্যাত লেপচা জগৎ। আর এই লেপচা জগতের সঙ্গে কিন্তু আগের পর্বে যেটা দেখিয়েছিলাম লামাহাটা, সেই লামাহাটার কিন্তু অনেকটাই মিল রয়েছে। আর এখানে কিন্তু আমি বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম, যেটা আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। আর এই লেপচা জগৎ বাজার থেকে ডান দিকে একটা রাস্তা কিন্তু চলে যায় শান্তকুফুর দিকে। খুব সুন্দর জায়গা, যতটা আমি ইন্টারনেট বা ছবিতে দেখেছি। খুব ইচ্ছা আছে একদিন এই শান্তকুফুতে পরিবার নিয়ে যাওয়ার। এগুলো ভাবতে ভাবতে কিন্তু আমরা পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। লেপচা জগৎ পার করে আমরা কিন্তু চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। আর এই সীমানা ভিউ পয়েন্ট কিন্তু ভারত আর নেপালের সীমানায় অবস্থিত। এদিকটা হচ্ছে নেপাল এবং এদিকটা হচ্ছে কিন্তু ভারতবর্ষ। আর এই সীমানা ভিউ পয়েন্টে এসে আমাদের যেটা সবার প্রথম কাজ ছিল সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তার জন্য আমরা সময় না নষ্ট করে সপরিবারে বসে পড়লাম সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। সীমানা ভিউ পয়েন্টে আসার পরও কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে হচ্ছে, কিন্তু ভালোই লাগছে গায়ে বৃষ্টিটা। আর ঠান্ডা প্রচণ্ড, তাই এখানে আসলে কিন্তু এই সময় ছাতাটা চেষ্টা করবেন ক্যারি করার। ছাতা পাওয়া যায়, তাও যদি সঙ্গে নিয়ে আসেন তাহলে ভালো। এখানে কিন্তু ছাতা অ্যাভেলেবেল কিনতে পারেন। সিনটা একবার দেখুন, অসাধারণ। কমপ্লিট। এখান থেকে কিন্তু এবার আমরা চলে যাব পশুপতি মার্কেটে। সীমানা ভিউ পয়েন্ট দেখা সম্পূর্ণ করে আমরা এগিয়ে গেলাম পশুপতি মার্কেটের দিকে। আর বলে রাখি, এই পশুপতি মার্কেট কিন্তু অবস্থিত ভারত নেপাল সীমান্তে। বলা যেতেই পারে নেপালেই কিন্তু পুরোটাই এই মার্কেটের অংশ ছিল। এই মার্কেটে যাওয়ার ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে বৃষ্টি। আর বন্ধুরা, এই বৃষ্টির জন্য কিন্তু আমি এই মার্কেটে গিয়ে মার্কেটের বিবরণ তোমাদেরকে দিতে পারিনি। ফ্যামিলিওয়ালারা, আশা রাখি তোমরা রাস্তার দুধারে যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছ সেটি কিন্তু দার্জিলিং এর থেকে তোমাদের সত্যিই খুব বেশি ভালো লাগবে। যেমনটা আমি এই পর্বের শুরুতে বলেছিলাম, আমার কিন্তু দার্জিলিং এর যে সকল সাইট সিনগুলো ছিল তার থেকে কিন্তু মিরিকের সাইট সিনগুলো সত্যি খুব ভালো লেগেছে। যেন মনে হচ্ছিল সুন্দর করে এগুলোকে সাজানো হয়েছে, এবং যে জিনিসগুলো আমরা প্রতিপদেই এই রাস্তা ধরে এগোতে এগোতে দেখতে পাচ্ছিলাম। আমরা যেমনটা দেখেছিলাম যে দার্জিলিং শহরটা যেমন মানুষের
প্রচণ্ডভাবে পরিপূর্ণ হয়ে উঠেছে এবং বাড়িঘরের জ্যামজটে পুরোটাই ভরে গিয়েছে, তার থেকে কিন্তু এই মিরিক শহরটা সম্পূর্ণ আলাদা। মিরিক যাওয়ার পথে আমরা কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য বেশ ভালোভাবেই উপলব্ধি করছিলাম এবং এটা কিন্তু দেখতে লাগছিল খুবই সুন্দর। শুভদ্বীপ মার্কেটটা না দেখার কষ্ট নিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম গোলপাহাড় টি স্টেটে। গোলপাহাড় টি স্টেটটা হচ্ছে কিন্তু মিরিকের একটি বিখ্যাত চা বাগানের অঞ্চল। এখানে কিন্তু চা বাগানগুলো ছিল বেশ সুন্দর এবং এখানে চা পাতাও বিক্রি হচ্ছিল, যেগুলো কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। আমরা কিন্তু এখন এসেছি গোলপাহাড় ভিউ পয়েন্টে। এখানে খুব সুন্দর চায়ের বাগান আছে। তিস্তা যেখানে যাওয়ার কথা ছিল এর আগে আমাদের, সেখানে কিন্তু আমরা যাইনি। পশুপতি মার্কেটে যাওয়ার কথা ছিল, ওখানে যাইনি কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে আমরা নামিনি। তো এখন এই চা বাগানের দিকে যাব আর এখানে কিছু সুন্দর ভিডিও সাইট সিন করবো। সুন্দর একটা চায়ের বাগান দেখার পর আমরা কিন্তু ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমাদের পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে, এবং সে আমাদের জানালো যে মিরিকের সব থেকে আকর্ষণীয় জায়গায় আমরা যেতে চলেছি, সেটা হচ্ছে মিরিক লেক। তাই আমরা অপেক্ষা করতে থাকলাম গাড়িতে বসে মিরিক লেক কখন আসবে। কিন্তু সমস্যা ছিল একটাই, বৃষ্টি কিন্তু তার গতি বাড়িয়েছে এবং আমরা বারবারই ভাবছিলাম এই প্রবল বৃষ্টির মধ্যে আমরা কি সত্যি দেখতে পারবো মিরিক লেক। আর এই বিষয়গুলো ভাবতে ভাবতেই আমরা কিন্তু গিয়ে পৌঁছে গেছিলাম মিরিক লেকের কাছে। আর এখানে এসেও কিন্তু সেই একই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছিল। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। গার্ডেন দেখার পর আমরা কিন্তু এসে গেছি মিরিকে, বা মিরিকের দিকে যাচ্ছি। আর বৃষ্টি কিন্তু নেমেছে, খুব বৃষ্টি পড়ছে এখানে। দেখি মিরিকে দেখার মতো কি আছে। এটা হচ্ছে মিরিক লেক। বৃষ্টি হচ্ছে অনবরত, আর এই বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে আমরা যাচ্ছি মিরিক লেক দেখতে। কালিম্পং ওখানে যেগুলো দেখাচ্ছিল কিছুই দেখিনি। হ্যাঁ, কালিম্পংয়েও জায়গাগুলো ঠিক মতো দেখানো হয়নি। মানে এখানে যেটা সব থেকে বেশি ভয় যাচ্ছে, ড্রাইভারগুলো হচ্ছে সব থেকে চালাক, সব থেকে চালুক। মানে ওদের যদি কেউ এখানে জায়গার বিষয় ঠিকঠাক না জানে আর ট্যুর তো না হয়, তাহলে কিন্তু ওরা ওদের সুবিধা মতো দু একটা জায়গায় এদিক ওদিক করে ঘুরিয়ে ব্যাস বানিয়ে দেবে। টাইমটা ওরা সেরকমভাবে কভার করবে, কারণ আমরা এখানে বেশিরভাগই কেউ রাস্তা এখানকার চিনি না, কোথায় যাব, কিভাবে যাব, কোথায় কীরকম সময় লাগবে। এই জন্য কিন্তু বারবার করে একটা কথা আমি বলবো যে ট্যুর প্ল্যান যারা করছেন তারা কিন্তু ট্রাভেল এজেন্সির সঙ্গে একদম সঠিকভাবে কথা বলে নেবেন, এবং যে জায়গাগুলো যাচ্ছেন টাইমিং হিসাবে সেই জায়গাগুলো কিন্তু কখন কোন সময়ের মধ্যে কভার করতে পারবেন সেই হিসাবেই বেরোবেন। নাহলে কিন্তু যদি 10টা জায়গা থাকে, 10টা জায়গার মধ্যে হয়তো আপনাদেরকে 4টে কি 5টা দেখিয়ে ওরা টাইমটা কভার করে দেবে। আর যদি একটু কোনোভাবে ভুল করে একটু লেট হয়ে যান তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে বেরোনোর জন্য কিন্তু একদম আইডিয়াল টাইম হচ্ছে সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে যদি বেরোতে পারেন তাহলে কিন্তু বেস্ট। 7টা থেকে 8টার মধ্যে বেরোলেই কিন্তু মোটামুটি যে কটা জায়গা থাকবে প্ল্যানের মধ্যে সেগুলো কিন্তু কভার হবে।
হচ্ছে মিরিকের লেকটা, এখানে কিন্তু বোটিংও হয়। আমরা পিছনের দিক দিয়ে এসেছি যদিও, সামনের দিক থেকে এই জায়গাটা যদি এদিক থেকে যদি যাওয়া যায় তাহলে এখানে কিন্তু বোটিং হচ্ছে। বৃষ্টি কিন্তু অনবরত হয়েই যাচ্ছে। এটা হচ্ছে মিরিক, এখানে কিন্তু বোটিংও হয়। অপূর্ব সুন্দর একটা দৃশ্য। মিরিকে পৌঁছে মিরিকের বেশিরভাগ জিনিস কিন্তু আমরা দেখতে পাইনি। তার কারণ এক ছিল হচ্ছে বৃষ্টি, ও দ্বিতীয় ছিল হচ্ছে আমরা মিরিকের বিষয়ে জানতামই না, কারণ আমরা প্রবেশ করেছিলাম মিরিকের সম্পূর্ণ পেছন দিক থেকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে জানতে পারলাম যে মিরিকে যাওয়ার আসল পথটা কোন দিক থেকে। এখানেও কিন্তু আমরা আবার ড্রাইভারের ছল চতুরির শিকার হতে হলো। এতদূর আসার পর জানতে পারলাম সামনের দিক থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে সেটাই হচ্ছে আসল মিরিক যাওয়ার রাস্তা। বৃষ্টি ভেজা পাহাড়ি পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে পরিবারের সঙ্গে সেটাকে ভাগ করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এক টানা বৃষ্টি চলার পর বৃষ্টি কিন্তু এক সময় থেমে গেল এবং পাহাড় কিন্তু ফিরে এলো তার সেই চেনা ছবিতে। এই দৃশ্যটাও লাগছিল খুব ভালো এবং জানলার ধারে বসে ঠান্ডা শীতল বাতাস উপভোগ করাটা ছিল অত্যন্ত আনন্দের। আমি তোমাদের আমার এই ভিডিও শুরুতে বলেছিলাম যে পাহাড় থেকে বাড়ি ফেরার জন্য অবশ্যই তোমরা মিরিকের দিক থেকে এনজেবি যাওয়ার রাস্তাটি ধরে এসো, তাহলে এই রকম সুন্দর দৃশ্য যা তোমরা আমার এই ভিডিওতে দেখতে পেলে এতক্ষণ ধরে, সেগুলো তোমরাও উপলব্ধি করতে পারবে। তাই অবশ্যই দার্জিলিং থেকে এনজেবি ফেরার পথে মিরিকের রাস্তা দিয়ে আসা চাই। এবার সময় এসেছে পাহাড় ভ্রমণের গল্পের শেষ অংশটুকু তোমাদের সামনে তুলে ধরার। পাহাড় ভ্রমণের কিছু তিক্ত ও কিছু ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। সমগ্র পাহাড়ের 4 ভাগের যে ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেটার উদ্দেশ্য ছিল এটা দেখে যাতে তোমরা ও আরো কিছু সংখ্যক মানুষ সুরাহ পায়। চোখ কান নাক বুঝে চললে এইভাবে পাহাড়ে কিন্তু ঢুকতে হবে। পাহাড়ের সব জায়গা আমি ঘুরিনি, কিন্তু তোমরা পাহাড়ে এলে এই স্থানগুলো মিস করো না কখনোই। আমি পরবর্তী সময় পাহাড়ে এলে এই স্থানগুলি অবশ্যই দেখব, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ত্রিনচুলে, তাগদা, টেমেটি গার্ডেন, ঘুম মনেস্ট্রি, রোপওয়ে অফ দার্জিলিং, আরো অনেক কিছু জায়গা। তাই তোমাদের সঙ্গে আমার এই পাহাড় ভ্রমণের অভিজ্ঞতাকে আমি যেভাবে শেয়ার করেছি, আশা করছি এটা পুরোটা দেখলে তোমরা পাহাড়ে ভ্রমণের অভিজ্ঞতাটা নিজের মতো ভাবে গুছিয়ে ফেলতে পারবে এবং যে সকল জায়গায় আমি প্রতারিত হয়েছি সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারবে। আমরা কিন্তু পাহাড় থেকে সমতলের দিকে চলে এসেছি প্রায়। আর এখানে যে সকল হোটেলগুলো তোমরা বাঁদিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছ সেগুলো খাবার দাবার কিন্তু ছিল বেশ ভালো। আমরাও কিন্তু আমাদের দুপুরের খাবার এখান থেকেই সেরে নিয়েছিলাম। তাই তোমরা পাহাড়ে যদি কেউ না খেতে চাও তাহলে সমতলে নেমে এই হোটেলগুলো থেকে কিন্তু খাবার খেয়েই দেখতে পারো। এখানে প্রত্যেকটা হোটেলেই কিন্তু বাড়ির মতো বেশ ঘরোয়া খাবারই পাওয়া যায় এবং তার টেস্টও কিন্তু খুবই ভালো।
আমরা যাওয়ার সময় যেরকম তিস্তা ফরেস্ট রেঞ্জ পার করেছিলাম সেরকম কিন্তু ফেরার সময় সেই একইভাবে তিস্তার ফরেস্ট রেঞ্জ পার করে আমরা এগিয়ে যাচ্ছিলাম এনজেপির পথে। অবশেষে পাহাড়ের মায়া ত্যাগ করে আমরা পৌঁছালাম এনজেপি স্টেশনে। তোমরা কেমন আছো? আজকে আমরা পাহাড় থেকে ফিরছি। যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই শেষ করছি। এখন কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। তোমাদের ফ্যামিলি ম্যানের কিন্তু ফ্যামিলি নিয়ে পাহাড় ঘোরা ব্লগ কমপ্লিট। পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর প্রত্যেকবারের মতো যেটা বলার সেটা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও করার ইন্সপিরেশন আরও বাড়ে। তাহলে রাখি আজকের মতো। একটা সুন্দর রাত পদাতিক এক্সপ্রেসে কাটিয়ে আবার সকালবেলা আমি আমার পরিবারকে নিয়ে ফিরলাম এনজেপি থেকে শিয়ালদহ স্টেশনে। আর শেষ হলো ফ্যামিলিওয়ালার পাহাড় ভ্রমণের ব্লগ। আশা করছি সম্পূর্ণ ব্লগ তোমরা দেখবে এবং তোমাদের খুব ভালো লাগবে। যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু খারাপ লেগে থাকে বা কিছু ভালো লেগে থাকে বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা প্রত্যেকটি ব্লগে প্রশ্ন করে আমার কাছ থেকে জানতে পারো। আমি চেষ্টা করব সবাইকে সাহায্য